দর্শক, প্রফেসর ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি জাপানে গিয়ে যে কথা বলেছেন, দেশের একটা মাত্র দল নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে, অন্য কোনো দল নির্বাচন চাইছে না। এই কথাটার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে। বিএনপির প্রতিক্রিয়া ব্যক্ত তো করা আমরা দেখেছি। এরপর যেটা হয়েছে, বাম দল, বাম জোটগুলো একত্রিত হয়ে এই কথার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বলা হয়েছে প্রফেসর ইউনূস জাপানে গিয়ে দেশের নামে মিথ্যাচার করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছেন মিশন বেঙ্গল। যদিও 2026 সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার থেকে শুরু হয়েছে এই মিশন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই মিশনের মাধ্যমে মোদী প্রতিবেশী বাংলাদেশের প্রতি একটি কড়া বার্তা দিতে চান, আর তার কড়া লক্ষণও দেখা যাচ্ছে। শিলিগুড়ি করিডোরে দেশটির সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বাড়িয়েছে। ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় যে বিশেষ স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স এলাকা, সেটাকে সুরক্ষার জন্য একই সাথে বাংলাদেশ থেকে কোনো ধরনের আক্রমণের কোনো সম্ভাবনা দেখা দিলে তা প্রতিরোধের জন্য সব ধরনের প্রস্তুতি ভারত শুধু নিয়েই রাখেনি, বরং একটা যুদ্ধ একটা প্রস্তুতি তারা এর মধ্যে সম্পন্ন করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ আচরণ করেন কিনা, তিনি সব দলের প্রতি সমান অ্যাটিটিউড দেখান কিনা, তিনি কোনো দলের প্রতি ফেভার দেখাচ্ছেন কিনা। এটা খুবই জরুরি ব্যাপার, কারণ সাম্প্রতিক সময়ে এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা যে অ্যাটিটিউড দেখাচ্ছেন সেটাকে জাস্ট নেহায়ত বায়াস আর মনেও হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। দর্শক, প্রফেসর ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি জাপানে গিয়ে যে কথা বলেছেন, দেশের একটা মাত্র দল নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে, অন্য কোনো দল নির্বাচন চাইছে না। এই কথাটার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে। বিএনপির প্রতিক্রিয়া ব্যক্ত তো করা আমরা দেখেছি। এরপর যেটা হয়েছে, বাম দল, বাম জোটগুলো একত্রিত হয়ে এই কথার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বলা হয়েছে প্রফেসর ইউনূস জাপানে গিয়ে দেশের নামে মিথ্যাচার করছেন। আদতে পরিস্থিতি ভিন্ন, আদতে দেশের বেশিরভাগ প্রায় সব রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এখন সরকারের গত্যান্তর কি হবে? যখন প্রকাশ্যে এ ধরনের একটা কথা বলা হলো, অনুষ্ঠান করে বলা হলো, এবং তারা প্রয়োজনে জোটবদ্ধ হয়ে কোনো কর্মসূচিতেও যেতে পারে এরকম সম্ভাবনা তৈরি হলো, তখন প্রফেসর ইউনূসের জাপানে দেওয়া সেই বক্তব্য কি ধোপে টিকলো? সরকার কি নতুন করে বিপদে পড়তে চলেছে? সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম যে কথা, সেই মূল ভিডিওতে ফিরে যায়। প্রধান উপদেষ্টা জাপানে যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। 50টির বেশি দল ডিসেম্বরে নির্বাচন চায়, বাম গণতান্ত্রিক জোট থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। সময় টেলিভিশনের এই নিউজটা আপনারা দেখে নিতে পারেন। তারা এই শিরোনাম করেছে এবং সেখানেই বলা হয়েছে দেশের নিবন্ধিত অনিবন্ধিত 50টির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়। এই ঘটনাটা আমরা গতকালকে দেখেছি। গতকালকে বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। তারা বলেছে একটি দল বাদে কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না, এমন বক্তব্য সত্যের অপলাপ মাত্র। এই বক্তব্য দুরভিসন্ধিমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। অর্থাৎ প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন তার পেছনে কোনো অন্য উদ্দেশ্য রয়েছে, যে উদ্দেশ্য সাধনের জন্য তিনি এই কথা বলেছেন এবং বিদেশে গিয়ে এই কথা বলেছেন, দেশের কথা বিদেশে বলেছেন, সেটা তীব্র সমালোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টার কী দুরভিসন্ধি থাকতে পারে সেই ব্যাপার নিয়ে তো চারিদিকে নানা রকম আলোচনা চলছেই। সেই আলোচনার মাঝেই তারা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারা বলেছে শুধু একটি দল নয়, বাম গণতান্ত্রিক জোট সহ দেশের নিবন্ধিত অনিবন্ধিত 50টির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। বাম গণতান্ত্রিক জোট অভিযোগ করে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারের পৃষ্ঠপোষকতায় নবগঠিত দলকে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পেছানোর অপকৌশল নিয়েছে। একই উদ্দেশ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় নবগঠিত একটি রাজনৈতিক দল এবং 71-এর যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী কতিপয় উগ্র সাম্প্রদায়িক দল ও গোষ্ঠী নির্বাচন বানচাল করতে দেশে অস্থিতিশীল নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির নানা রকম অপতৎপরতা চালাচ্ছে, যা দেশকে ভয়ঙ্কর পরিস্থিতিতে নিপতিত করবে। এই বিবৃতি তারা দিয়েছে, অর্থাৎ তারা স্পষ্ট করেই বলেছে যে প্রধান উপদেষ্টা এবং সরকার একটি রাজনৈতিক
দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, সেটা যে এনসিপি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটাকেই কিংস পার্টি বলা হচ্ছে। এনসিপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এনসিপি যেন তাদের কার্যক্রম গুছিয়ে নিতে পারে, এখনও নিবন্ধন পায়নি, দলের গঠনতন্ত্র তৈরি হয়নি, ঢাকা ছাড়া সারা দেশে তাদের কোনো কর্মকাণ্ড নেই, সারা দেশে কর্মকাণ্ড বিস্তৃতি করা অনেক বেশি সময়ের দরকার, সেই অনেক বেশি সময় অন্তত তাদেরকে 5 বছর সময় দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার, এরকম অভিযোগ অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। এখন বাম গণতান্ত্রিক জোট থেকে যখন স্পষ্ট করে বলে দেওয়া হলো বিবৃতির মাধ্যমে, বিএনপির নেতারাও আজকে বিভিন্ন প্রতিবাদ জানিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনিও বলেছেন নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে এই সরকার। বিএনপি বলেছে নির্বাচন ডিসেম্বরে দিতে হবে, না হলে বিএনপি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেবে। বাম গণতান্ত্রিক জোটের এই 50 দলেরও বেশির যে সংখ্যা, এবার তাহলে সংখ্যাতত্ত্বের বিচারেও প্রফেসর ইউনূসের সরকার হেরে যাচ্ছে কিনা সেই প্রশ্নও সামনে এসে যাচ্ছে। যখন আমরা বারবার বলেছি যে সরকার মূলত সংখ্যাতত্ত্বের বিচারে এই ব্যাপারটাকে মীমাংসা করতে চেয়েছে, যে বিএনপিকে এক দল হিসেবে দেখেছে, আর যে ধর্মভিত্তিক বিভিন্ন দল সহ বিভিন্ন ছোটোখাটো মানে ভুঁইফোড় সংগঠনের সঙ্গে আলোচনা করেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এনসিপির মতো অনিবন্ধিত দলকে এত বেশি গুরুত্ব দিচ্ছে, তারা বৃহৎ দল হিসেবে শো করার চেষ্টা করছে। এই কার্যক্রমগুলো যে সরকারের স্পষ্ট একেবারে পক্ষপাতিত্ব, সেটা প্রমাণিত হয়েছে এবং এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। যখন সরকার নিরপেক্ষতা হারিয়েছে, তখন এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারবে না বলেও রাজনীতিবিদরা বলার চেষ্টা করছে। এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বড় যে ঝামেলার ক্যারেক্টারগুলো, এদের মধ্যে আমাদের এনসিপির যে পোলাপাইনগুলো আছে, এরা প্রত্যেকেই টার্গেটেড, এবং কি এটা এরা নিজেরাও বোঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সরে গেলে খুব সহজেই এদের জীবনও যেতে পারে। এটা কিন্তু আসলেই বাস্তব। এবং আমরা যখন নিউজটি করছি, অলরেডি আপনার এরকম চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমে এসেছে। দৈনিক আমার দেশ পত্রিকায় যে নিউজটা ছাপানো হয়েছে, সেই তথ্য অনুযায়ী ঘটনা কিন্তু সত্যর মতোই। দর্শক, সাম্প্রতিক সময়ে আমাদের একজন গ্যাংস্টার সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছেন, সাথে তার সহযোগী মোল্লা মাসুদ সহ আরো কয়েকজন সেনাবাহিনীর হাতে রিমান্ডে আছে। রিমান্ড থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। বলা হচ্ছে যে 2023 সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, টিএমসির সাবেক ডিজি জিয়াউল হাসান এবং ডিআইজি মনিরুল ইসলাম সরাসরি সুব্রতের সাথে দেখা করেছিলেন। পরিকল্পনা ছিল জনাব তারেক রহমানকে লন্ডনে গিয়া হত্যার পরিকল্পনা। কিন্তু সরকারি প্রেক্ষাপট পরিবর্তনের পর, এই সরকার পতনের পর মিশন পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন যাবৎ সুব্রত বাইন এবং তার বাহিনীকে প্রস্তুত করছিল সার্জিস হাসনাত সহ আরো বেশ কিছু উচ্চ কিলিং মিশন নিয়ে। অলরেডি এখানে আমরা যতটুকু তথ্য দেখছি যে যদি সুব্রত সফল হতো, তাহলে জনাব তারেক রহমানকে হত্যা যদি সফল হতো, তাহলে সুব্রত বাইনকে মেরে ফেলা হতো। সার্জিস এবং হাসনাতকে হত্যায় সফল হলেও তাকে মেরে ফেলা হতো, এমনটাই বক্তব্য। আর এই মিশনের জন্য তাকে স্নাইপার প্রশিক্ষণ, রাইফেল ব্যবহারের কৌশল এবং টার্গেট শনাক্ত করে গুলি চালানোর সক্ষম করে গড়ে তোলা হয়। এবং তার সাথে থাকা স্যাটেলাইট ফোন, এটাও কিন্তু একটা প্রশ্ন তুলেছে। এমনকি পাকিস্তানি পাসপোর্টে তাকে লন্ডন পাঠানোর পরিকল্পনা ছিল। 2025 সালের মে মাসে যখন সে আটক হয়, তখন এখানে আবার নতুন তথ্য আসছে যে রিমান্ডে দেওয়া সুব্রত বাইনের তথ্য অনুযায়ী তার দলটি রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে টার্গেট কিলিং এর পরিকল্পনা করেছিল, যার মধ্যে বিএনপি, জামাত এবং নবগঠিত এনসিপির নেতারা ছিলেন। আর টার্গেট ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ আরো অনেকে। অলরেডি অস্ত্র আনা হয়েছে নাকি সীমান্ত দিয়ে, আর তা পৌঁছে দেওয়া হতো রাজধানীর বিভিন্ন জায়গায়, মগবাজার, গুলশান, শাহবাগ, বাড্ডা প্রভৃতি স্থানে সন্ত্রাসী চক্রের হাতে। বাইনের দেওয়া তথ্য অনুযায়ী এই মিশনের পিছনে ক্ষমতাসীন দলের কিছু নিষিদ্ধ ঘোষিত উচ্চ পর্যায়ের নেতাদের সম্পৃক্ততা ছিল। তিনি দাবি করেন এসব হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পরিকল্পনা করা হচ্ছিল। এখন এই খবরগুলো গণমাধ্যমে যখন আসে, বাংলাদেশের মানুষের গণমাধ্যমেরও এটা হয় আর কি, যে ধরেন সবসময় একজন সন্ত্রাসী ধরা খাইলে বিপরীত দল নিয়ে কথাবার্তা আসে, আবার খবরগুলো চমকপ্রদ হয়। বাট আমি কিন্তু এটা বিশ্বাস করি, যদি ধরেন সুব্রত বাইন প্রকৃতপক্ষে রয়ের অ্যাপয়েন্টেড হয়, সে নাকি স্বীকার করছে তার অ্যাপয়েন্ট করছে, ট্রেনিং করছে, তো সেই অনুযায়ী সার্জিস, হাসনাত এবং এনসিপির প্রথম সারির কয়েকজন নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ছেলে পেলে বিভিন্ন সময় এরা কিন্তু ঝামেলায় পড়বে। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।